বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে আবার হাজির তোমাদের ইংরেজি স্যার। আজকে আরও একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি কম্পিউটারের মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, মনিটর দিকে লক্ষ্য করো। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্লাইড, তোমাদেরকে স্বাগত জানানো হয়েছে। নেক্সট আমার পরিচিতিটা দেওয়া হয়েছে সেখানে। আমি মোহাম্মদ ইউসুফ আলী, লেকচারার আলফাকুন্নেসা কলেজ, পীরগাছা শ্যামবাজার, মহেশপুর, ঝিনাইদহ। দেখো, ছবিটা দেখতে পাচ্ছ? এখানে একজন লোক বসে আছে, তার হাতে একটা বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে এবং তার পিছনে দেখা একটা সিংহ ঘুমিয়ে আছে এবং তার সামনে অনেকগুলো সিংহ শুয়ে আছে, ঘুমিয়ে আছে, খুব রিল্যাক্সে আছে। নেক্সট আরো একটা ছবি দেখো। একজন লোক, ওই লোকটাই আগের পূর্বের ছবিতে যাকে দেখেছো, সেই চলে যাওয়ার চেষ্টা করতেছে। পিছন থেকে একটা মেয়ে মানুষ তাকে ধরে রাখার চেষ্টা করতেছে। একটু খেয়াল করো নেক্সট, তাহলে নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পারতেছ যে আমি কি সম্পর্কে তোমাদের সামনে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে যে জিনিসটা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিট 14। ইউনিট 14 এর মিথস অ্যান্ড লিটারেচার সম্পর্কে আলোচনা হবে এবং সেটা লেসন 2। যাদের টেক্সট বই আছে তারা টেক্সট বইয়ের পেজ নাম্বার 188, 188 নম্বর পেজে গেলে তোমরা আজকে যেই আমাদের পাঠ্য সেটা তোমরা দেখতে পারবা। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অরফিউস। এখন অরফিউস কে? আমি কিন্তু ইউনিটের নামের মধ্যে লিখে দিচ্ছি যে মিথস অ্যান্ড লিটারেচার। এটা কিন্তু গ্রিক মিথস থেকে নেওয়া। তোমরা জানো গ্রিক কি? অ্যাকচুয়ালি গ্রিক একটা দেশের নাম, তাই তো? গ্রিস হচ্ছে দেশের নাম। তো গ্রিসের যে সাহিত্য সেটা হচ্ছে মিথস। আমি মিথস কি জিনিস সেটা আমি তোমাদেরকে পরে আরেকটু পরে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো যে মিথস কি জিনিস। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে অরফিউস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অরফিউস। তো অরফিউস সম্পর্কে আমরা এখন একটু জানবো। এখানে টেক্সট বইয়ের মধ্যে পুরো প্যাসেজ দেওয়া নেই, অরফিউস সম্পর্কে পুরো প্যাসেজ দেওয়া নেই। তোমরা গুগল থেকে সার্চ দিয়ে তোমরা অরফিউস সম্পর্কে জানতে পারবা। এবং অরফিউসে অনেক সিনেমা আছে এবং অনেক বই, অনেক বইয়ের মধ্যে অরফিউস সম্পর্কে অনেক বইও আছে। হ্যাঁ, তার সম্পর্কে একদম নিজের অরফিউস নামই বই আছে। তো সেগুলো পড়লে তোমরা জানতে পারবে। আমাদের টেক্সটে খুব একটু অল্প একটু আছে এবং সেখান থেকে আমি ট্রাই করেছি তোমাদের জন্য একটা অন্যরকম একটা জিনিস, যেটা তোমরা কোথাও পাবা না, কোনো মডেল বইয়ে থাকবে না এবং এটা বোর্ডে আসার জন্য খুবই একটা পারফেক্ট আমি মনে করি। সেই জন্য আমি স্পেশালি তোমাদের জন্য এখান থেকে একটা আইটেম, পরীক্ষার জন্য একটা আইটেম প্রস্তুত করেছি, সেটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো। নেক্সট তো খেয়াল করো, রিড দ্য ফলোইং টেক্সট। এখন আমরা টেক্সটই পড়বো। টেক্সট পড়ার পরে এখান থেকে আমরা এক্সারসাইজ করব কি করা যায়। তো যাই হোক, দেখো টেক্সটটা পড়ি আমরা। Orpheus was the son of Apollo and the muse Calliope. দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি বলা হয়েছে, অরফিউস কে? অরফিউস সম্পর্কে অরফিউসের পরিচয় দেওয়া হচ্ছে। অরফিউসটা কে ছিল? was the son of Apollo. Who was Apollo? অ্যাপোলো হচ্ছে গ্রিক একজন গড এবং বলা হয় হিজ দ্য
হ্যাঁ, গড অফ গডেস, যত দেবতা আছে সকল দেবতার দেবতা হচ্ছে অ্যাপোলো, জিউস, তারই নাম অ্যাপোলো, সূর্য দেবতা বলা হয় তাকে। অ্যান্ড দ্য মিউজ, মিউজ শব্দের অর্থে হচ্ছে গডেস অফ মিউজিক আর্ট, গডেস অফ মিউজিক অ্যান্ড আর্ট, এবং এই গডেস অফ মিউজিকটাকে ক্যালিও। তাহলে আমরা অরফিউজের পরিচয়টা পাইলাম। অরফিউজটা কে ছিল? অরফিউজ ওয়াজ দ্য সন অফ অ্যাপোলো অ্যান্ড দ্য মিউজ ক্যালিও। ক্লিয়ার? তাহলে অরফিউজ হচ্ছে একজন দেবতার সন্তান, সেও দেবতা। নেক্সট সেন্টেন্সটা একটু খেয়াল করো। হি ওয়াজ প্রেজেন্টেড, তাকে প্রেজেন্ট করা হয়েছে, গিফট করা হয়েছে, বাই হিজ ফাদার, তার ফাদারকে অ্যাপোলো, বাই হিজ ফাদার উইথ লায়ার, LYRE, লায়ার। নিশ্চয়ই বুঝতে পারছো লায়ার শব্দের অর্থ কি? বাঁশি, আমরা যেটাকে ফ্লুট বলি, পাইপ। তো তাকে একটা কি দেওয়া হয়েছে? বাঁশি দেওয়া হয়েছে, এবং এই টাইপ অফ আমরা বাংলায় বলতে পারি বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা গিফট করছে তার বাবা। অ্যান্ড টট, দেখো টিচ থেকে হয়েছে টট, টিচ টট টট। তো তাকে শেখানো হয়েছিল টু প্লে আপন ইট, এবং এটা বাজানো শেখানো হয়েছিল, কিভাবে বাজাতে হয় সেটা তাকে শেখানো হয়েছিল। হুইচ হি ডিড, যা সে করতো, কি করতো? বাঁশিটা বাজাতো। কিভাবে বাজাতো? সাচ পারফেকশন, পারফেকশন শব্দের অর্থ কি? পরিপূর্ণতা, তাই তো? এত সুন্দর করে সেই কাজটা করতো, এই বাঁশিটা বাজাতো, এই বাদ্যযন্ত্রটা বাজাতো, দ্যাট নাথিং কুড উইথস্ট্যান্ড। আমি উইথস্ট্যান্ডের শব্দ মিনিংটা আমি পরে বলে দিচ্ছি, তারপরে এখন বলতেছি। উইথস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে বিরোধিতা করা। তো এখানে এটা মিনিংটা একটু অন্যরকম। নাথিং কুড উইথস্ট্যান্ড দ্য চার্ম অফ মিউজিক, তার যে মিউজিক, তার যে সুর, এই সুরের কোনো বিকল্প ছিল না কেউ, তার এই মিউজিকের সামনে কোনো মিউজিকই দাঁড়াতে পারতো না। বিষয়টা হচ্ছে এরকম। নট অনলি হিজ ফেলো মর্টালস, এখন মর্টালস শব্দের অর্থ কি? মরণশীল, তাই না? নশ্বর বলি আমরা, যেটা নষ্ট হয়ে। নট অনলি হিজ ফেলো মর্টালস, তার যে সঙ্গী সাথী, তার মানে যে মানব জাতি, বা যেই সে যদি দেবতা হয় তাহলে দেবতার যে জাতি, সেটা কিন্তু মর্টালস, নশ্বর। তো নট অনলি হিজ ফেলো মর্টালস বাট ওয়াইল্ড এনিমেলস, তার মানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র মানুষ নয়, কি? বাট ওয়াইল্ড এনিমেলস, ওয়াইল্ড শব্দ অর্থ কি? বন্য, যে বন্য প্রাণী আছে, ওয়ার সফেন্ড। এখন দেখো সফট, অ্যাকচুয়ালি সফট মানে কি? নরম, কোমল। তো সফেন্ড, নরম হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, কালম, শান্ত হয়ে যেত, বাই হিজ মিউজিক, তার যে মিউজিক, সেই মিউজিক শুনে তারা কি হয়ে যেত? শান্ত হয়ে যেত। দ্য ভেরি ট্রিজ, এমনকি যে গাছপালা, অ্যান্ড রক্স, রক্স মানে কি? শিলা, পাথর, তাই তো? সে পাথরগুলা, গাছ, ওয়ার চার্মড বাই হিম, তার যে সুর ছিল সেই সুরে মুগ্ধ হতো। তাহলে আমরা কি জানতে পারলাম? শুধুমাত্র মানুষ না, মর্টালস, দ্যাট মিনস আমরা বলতে পারি কি? মানুষ, ঠিক আছে? এখন শুধুমাত্র মানুষ না, বাট ওয়াইল্ড এনিমেলস ওয়ার সফেন্ড, বন্য প্রাণী। আমি কিন্তু পূর্বে যে ছবিটা দেখিয়েছিলাম তোমাদেরকে, প্রথম ছবিটা, সেখানে কিন্তু সিংহ, এটা আমরা জানি হিংস্র প্রাণী, তাই না? তো তার আশেপাশে, বা সে কিন্তু হেলান দিয়ে আসি কারো করে, একটা ঘুমন্ত সিংহের উপর সে হেলান দিয়ে আসে। তো সফেন্ড বাই মিউজিক, এগুলা কি হয়ে যেত? শান্ত হয়ে যেত। এগুলা তাদের যেই হিংস্রতা ভুলে যেত তার বাঁশির সুর শুনে, তার বাদ্যযন্ত্রের সুর শুনে। দ্য ফর্মার ক্রাউডেড অ্যারাউন্ড হিম, দেখো ফর্মার বলতে কি বলা হয়েছে? পূর্বোক্ত, তার মানে এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফেলো মর্টালস, আর একটা হচ্ছে ওয়াইল্ড এনিমেলস। এখানে এই দুইটা জিনিসকে বোঝানো হয়েছে, এই যে ফর্মার দিয়ে, আর হচ্ছে আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে লেটার। তাহলে ফর্মার বলতে কোনটাকে? ফেলো মর্টালসকে বোঝানো হয়েছে। এই জন্য দ্য ফর্মার ক্রাউডেড অ্যারাউন্ড হিম, দ্য ফর্মার বলতে পূর্বোক্ত কি? পূর্বোক্ত হচ্ছে ফেলো মর্টালস, তারা কি করতো? ক্রাউড করতো, ভিড় জমাতো, অ্যারাউন্ড হিম। অ্যারাউন্ড শব্দের অর্থ কি? চারপাশে। কার চারপাশে? ওই অরফিউজের চারপাশে তারা ভিড় করতো। অ্যান্ড দ্য লেটার, এবং যে পরবর্তী জিনিস কোনটা? সেটা হচ্ছে কি? ওয়াইল্ড এনিমেলস, তাই তো? ওয়াইল্ড এনিমেলস, সেই এনিমেলস গুলা কি করতো? অ্যান্ড দ্য লেটার, পরবর্তীতে যেটা বলা হয়েছে, পরে যেটা বলা হয়েছে, সেটা রিল্যাক্সড সামহাট, এগুলো রিল্যাক্স করতো, আরামে থাকতো, বা হিংস্রতা ভুলে যেত। হোয়াট সামহাট, কিছুটা, সামহাট শব্দটা কি বললাম? কিছুটা রিল্যাক্স হতো।
অফ দেয়ার হার্ডনেস, এখানে বানানটা ভুল হচ্ছে, HARD হবে, পড়ে গেছে, হার্ডনেস, সাফিন বাই হিজ নোটস, তার যে সুর ছিল, নোটস মিনস এখানে হচ্ছে সুর, তার সুরে কি হয়ে যেত, সাফিন হয়ে যেত, শান্ত হয়ে যেত। এ হচ্ছে আজকের টেক্সট। আশা করি যতটুকু বলা হয়েছে ক্লিয়ারলি বুঝতে পারছো, আর যদি না বুঝো বারবার দেখবা, আশা করি বুঝতে পারবা। এখন এটা থেকে আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার চেষ্টা করেছি। তোমরা জানো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের 4 নাম্বার এবং 5 নাম্বার। 4 নাম্বার হচ্ছে উইথ ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু। উইথ ক্লুতে কী থাকে, 10 থেকে 12টা গ্যাপের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে এবং সেই ওয়ার্ড থেকে বেছে বেছে এটাকে বলা হয় গ্রামার টেস্ট, এটাকে বলা হয় গ্রামার টেস্ট। সেই 10টা বা 12টা ওয়ার্ড থেকে হ্যাঁ বেছে বেছে কী করা লাগে, শূন্যস্থান পূরণ করা লাগে। আর 5 নাম্বারে থাকে উইদাউট ক্লু, সেটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং 5 নাম্বার হচ্ছে নাম্বার বেশি, 10 নাম্বার, 10টা গ্যাপে 10 নাম্বার, আর 4 নাম্বার হচ্ছে 10টা গ্যাপে 5 নাম্বার। তো এই আইটেমটা তোমাদের 4 নাম্বার আইটেমও আসতে পারে, 5 নাম্বার আইটেমও আসতে পারে। তো একটু খেয়াল করো, আমি চেষ্টা করেছি এখান থেকে একটা সুন্দর করে শূন্যস্থান বানিয়ে দেওয়ার জন্য। আর একটু বলে রাখি, যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে আমার মনে হয়েছে যে গুটি কয়েক শব্দের অর্থ তোমাদের অজানা থাকতে পারে। তো সেজন্য আমি প্রবাবল নিউ ওয়ার্ডস, সম্ভাব্য তোমরা অনেক কিছু হয়তো জানতে পারো, অনেক বেশি জানো, কিন্তু আমার মনে হয়েছে যে তোমাদের এই কয়েকটা ওয়ার্ড একটু সমস্যা হতে পারে, সেজন্য আমি কয়েকটা শব্দের অর্থ তোমাদের সামনে দিয়ে দিলাম। একটু দেখো, উইথস্ট্যান্ড, এটা যদি সিনোনিম আসে তাহলে অ্যান্টাগোনাইজ, শত্রুতা করা, বিরোধিতা করা, তাই তো? স্ট্রাইক, এই যে বিরোধিতা করা বা প্রতিরোধ করা। মিউজ, মিউজ শব্দের অর্থ আমি আগেও বলে দিচ্ছি, আবার বলতেছি, দ্য গ্রিক গডেস অফ মিউজিক, দেবী, তাই তো? গডেস শব্দের অর্থ কি? দেবী। গ্রিক গডেস অফ মিউজিক, যে সঙ্গীতের যে দেবী ছিল, যে আর্টের শিল্পের যে দেবী ছিল, সে হচ্ছে, তাকে বলা হয় মিউজ। অ্যাপোলো, অ্যাপোলো দ্য হাইয়েস্ট গড অফ গ্রিক মিথস, যে গ্রিক মিথোলজিতে, হ্যাঁ গ্রিক যে পৌরাণিক যে কাহিনী, সেখানে সবচেয়ে সর্বোচ্চ দেবতার নাম হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো হচ্ছে সর্বোচ্চ দেবতা, দ্য হাইয়েস্ট গড অফ গ্রিক মিথস। এখন মিথ কি জিনিস? মিথ বলতেছি, বারবার বলতেছি, মিথ, মিথোলজি, গ্রিক মিথস। এখন মিথটা কি জিনিস সেটা একটু বিস্তারিতভাবে একটু দেখে নাও। মিথ, ট্র্যাডিশনাল স্টোরি। ট্র্যাডিশনাল মানে আমরা জানি কি, ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী যে স্টোরিগুলো থাকে। ট্র্যাডিশনাল বলতে পৌরাণিক, একদম পুরাতন, অ্যানশিয়েন্ট, স্পেশালি ওয়ান concerning the early history of a people or exploring a natural or social phenomenon and typically involving supernatural beings or events. আমি যদি এটাকে ট্রান্সলেশন করে দিই একটু দেখো, এটা হচ্ছে কি, এটা ট্র্যাডিশনাল স্টোরি, এবং স্পেশালি বিশেষ করে ওয়ান এমন একটা স্টোরি কনসার্নিং দ্য আর্লি হিস্ট্রি অফ এ পিপল, কোনো মানুষের যে আর্লি হিস্টোরি, একদম পুরাতন যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে বলা এটা, অর এক্সপ্লেইনিং এ ন্যাচারাল, এবং এখানে ব্যাখ্যা করা থাকে কি, ন্যাচারাল, প্রাকৃতিক, অর সোশ্যাল ফেনোমেনন অথবা সামাজিক কোনো ঘটনা এখানে বর্ণিত থাকে, অ্যান্ড টিপিক্যালি ইনভলভিং, এবং এটা ঘটনার থাকে সুপার ন্যাচারাল বিংস দিয়ে। সুপার ন্যাচারাল মিনস আমরা জানি সেটা কি, সুপার ন্যাচারাল বিংস শব্দের অর্থ হচ্ছে যে ভৌতিক যে বিষয়গুলা, হ্যাঁ কল্পনীয় যে বিষয়গুলা, অতি প্রাকৃত। সুপার ন্যাচারাল বাংলা শব্দ হচ্ছে অতি প্রাকৃত। তো সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা থাকে, অর ইভেন্টস। ওকে, তাহলে মিথ সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। নেক্সট, এখন যে আমার মূল টপিকস, মূল বিষয়, আমি একটু সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা 5 নম্বরের জন্য আমি সেট করেছি, একটু খেয়াল করো। 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে এবং সেখান থেকে 10 নাম্বার থাকবে। 10টা গ্যাপ যদি সুন্দরভাবে লিখতে পারো, কারেক্টলি লিখতে পারো, এখানে 10-এ 10 পাওয়াই সম্ভব। দেখো, আমি কিন্তু প্যাসেজটা পুরো দিয়ে দিছি ওখানে, তাই না? তারপরে আমি দেখো একটু কোথায় কোথায় গ্যাপ রাখছি। তোমাদের উচিত হবে প্যাসেজটাকে বারবার পড়া। বারবার যদি প্যাসেজটা তোমরা পড়ো, তাহলে কি হবে, এটা থেকে আমি যেখানে গ্যাপটা দিচ্ছি, যদি পরীক্ষার হলে যদি গ্যাপটা অন্য জায়গায় থাকে, তোমরা অটোমেটিক পারো। হ্যাঁ, আর ইংলিশ প্র্যাকটিস করলেই, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে, তাহলেই সম্ভব পরীক্ষায় ফুল মার্কস পাওয়া। দেখো, অরফিউস ওয়াজ দ্য সন অফ অ্যাপোলো অ্যান্ড দ্য ড্যাশ ক্যালিওপিডিস ড্যাশ, 1 নাম্বার গ্যাপ। হ্যাঁ, তো কি হবে এখানে, সহজে বুঝতে পারতেছ, আমার ব্যাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মিউজ, তাই না? দেখো কি ছিল, একদম ফুল প্যাসেজ। অরফিউস ওয়াজ দ্য সন অফ অ্যাপোলো অ্যান্ড দ্য মিউজ ক্যালিওপি।
আমি দেখো এই যে মিউজ, এটাকে আমি গ্যাপের মধ্যে রাখছি। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে আমার প্রথম অ্যান্সারটা মিউজ। নেক্সট দেখো, হি ওয়াজ ড্যাশ বাই হিজ ফাদার। কি করা হয়েছে, তাকে একটা গিফট করা হয়েছে, প্রেজেন্ট আমার এর মধ্যে ছিল, প্যাসেজের মধ্যে ছিল প্রেজেন্টেড। হি ওয়াজ প্রেজেন্টেড, অ্যান্সারটা হচ্ছে কি প্রেজেন্টেড বাই হিজ ফাদার উইথ এ লায়ার অ্যান্ড টট টু, বাজাতে শেখানো হয়েছে, অর টট টু প্লে, টট টু প্লে আপন ইট হুইচ হি ডিড টু সাচ পারফেকশন। দেওয়া ছিল টেক্সটের মধ্যে পুরোপুরি দেওয়া ছিল, তাহলে আমার 4 নম্বরে কি হবে পারফেকশন। দ্যাট নাথিং কুড উইথস্ট্যান্ড, কিছুই দাঁড়াতে পারতো না তার সামনে, উইথস্ট্যান্ড দ্য ড্যাশ অফ হিজ মিউজিক, দ্য চার্ম অফ হিজ মিউজিক। অ্যান্সারটা কি হচ্ছে দ্য চার্ম, CHARM, চার্ম মানে কি সৌন্দর্য, মুগ্ধতা। হ্যাঁ, নট অনলি হিজ ফেলো মর্টালস, বারবার বলছিলাম কিন্তু তখন ফেলো মর্টালস, অ্যান্সারটা কি আমার ফেলো, FELLOW, ফেলো, বাট অ্যানিমালস, ড্যাশ অ্যানিমালস, কি অ্যানিমালস বন্যপ্রাণী, wild animals were softened by his music, the very trees and rocks were charmed, CHARMED, charmed by him, মুগ্ধ হতো কারা, শুধুমাত্র মর্টালসরা না, ফেলো মর্টালসরাই মুগ্ধ হতো না, কারা হতো ট্রিজ অ্যান্ড রক্স were charmed, অ্যান্সারটা হচ্ছে আমার charmed। The former crowded, কি হবে পাশে, চারপাশে, around, the former crowded around him and the later relaxed somewhat of their, THEIR, দেখো এখানে কিন্তু আবার THERE দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, THEIR, their হার্ডনেস, তাদের যে কাঠিন্য, হিংস্রতা, সেখান থেকে তারা একটু সফট হয়ে যেত বাই হিজ নোটস। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে এই গ্যাপটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই গ্যাপটাকে যেভাবে আমি দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখলে পরে তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারবো। আমি সেজন্য কিন্তু আমি গ্যাপটা পূরণ করে দিয়ে নেই। ওকে, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে আর খাতায় লেখার প্রয়োজন হবে না। ওকে, 3 পেজের মধ্যে করছি এটা। এখন আমি কিন্তু মুখে মুখে বলে দিলাম, বলার পরও আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে এটার একটা অ্যান্সার শিট, অ্যান্সারটা কিভাবে করা যায়, তাই না? দেখো, এই নাম্বার অ্যান্সারটা কিন্তু মুখে মুখে বলেছিলাম মিউজ, আবার তোমরা কিন্তু পরীক্ষা ঠিক এই স্টাইলে লিখবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5 লিখে 1 2 3 4 5 এভাবে ওয়ার্ডগুলো লিখে দেবা, শুধুমাত্র ওয়ার্ডগুলো অ্যান্সার নাম্বারের সাথে শুধুমাত্র এই ওয়ার্ডটা যেটা অ্যান্সার সেই ওয়ার্ডটাই লিখবা। এখানে কিন্তু ফুল প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নাই, ফুল প্যাসেজ তুলতে গেলে কিন্তু পরীক্ষায় 10 ঘন্টার পরীক্ষা শেষ হবে না। এক নাম্বার অ্যান্সার হচ্ছে মিউজ, নাম্বার 2 হচ্ছে প্রেজেন্টেড, নাম্বার 3 হচ্ছে প্লে, নাম্বার 4 হচ্ছে পারফেকশন, নাম্বার 5 হচ্ছে চার্ম, নাম্বার 6 হচ্ছে ফেলো মর্টালস, তাই তো ফেলো, নাম্বার 7 হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস, নট অনলি ফেলো মর্টালস বাট ওয়াইল্ড অ্যানিমালস, 8 নাম্বার হচ্ছে কি চার্মড, নাম্বার 9 হচ্ছে অ্যারাউন্ড, আর নাম্বার 10 হচ্ছে দেয়ার। এ হচ্ছে অ্যান্সার। এই পেজটাকেও তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। তো আজকে এই পর্যন্ত, কি নেক্সট তোমাদের জন্য আরো আকর্ষণীয় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা। তোমরা এই যে মাস্ক, বাসার বাইরে বেরোলে তোমরা মাস্ক ইউজ করবা, এবং যেখানে থাকো না কেন বাড়িতে যাওয়ার সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অথবা সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া লাগবে, এবং বারবার হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে। আর যারা আছে বাড়িতে, যারা আছে অন্যদেরকে বলতে হবে এবং তাদেরকে সচেতন করে তোলার জন্য তোমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করি। আল্লাহ হাফিজ।